আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ইংরেজি গ্রামারের A to Z আলোচনা করব। কিভাবে একটা ইংরেজি সেন্টেন্স বা ইংলিশ সেন্টেন্স কিভাবে গঠন হয়, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থেকে শুরু করে কিভাবে গঠন হতে পারে একটি সেন্টেন্স, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো ইংরেজি গ্রামারের বেসিক সব কিছু জানতে গেলে A to Z জানতে হয় আসলে, অর্থাৎ একটি সেন্টেন্স কিভাবে গঠন হয়, কিভাবে ব্যবহার করতে হয়, সেগুলো জানতে হবে। তো আমরা আস্তে আস্তে ইংরেজি গ্রামারের A to Z টপিকগুলো আমরা পর্ব আকারে আলোচনা করব। আপনারা আমার আলোচনার সাথেই থাকবেন আশা করি। আসুন দেখি একটি ইংরেজি সেন্টেন্স কিভাবে গঠন হতে পারে। একটি সিম্পল সেন্টেন্স, ইংরেজি একটি সিম্পল সেন্টেন্সের সিম্পল গঠন সেটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ একটি ইংরেজি সেন্টেন্স যদি গঠন হতে হয় তাহলে মিনিমাম তাকে এই তিনটা এলিমেন্টস নিয়ে গঠন হতে হয়। সহজ বা সিম্পল সেন্টেন্স সেটা কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ একটি ইংরেজি সেন্টেন্সে এই তিনটা এলিমেন্ট মাস্ট লাগবে। কখনো কখনো সাবজেক্ট ছাড়াও ইংরেজি সেন্টেন্স হতে পারে, সেটা অন্য একটা আলোচনার বিষয়, সেটা পরে দেখা যাবে। কিন্তু আমরা আপাতত জেনে নেই একটি ইংরেজি সেন্টেন্স তিনটি উপাদান দিয়ে গঠিত হয়, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। এখন তাহলে আমরা দেখি সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট হচ্ছে ওই বাক্যটা যার দ্বারা সম্পাদন হয়ে থাকে, অর্থাৎ ওই সেন্টেন্সটা যাকে আশ্রয় করে গঠন হয়ে থাকে তাকে বলা হয় সাবজেক্ট। যেমন দেখি, হি ইজ এ বয়। হি ইজ এ বয়, সে একটা ছেলে বা সে একটি বালক। তো দেখুন এই সেন্টেন্সটা কাকে আশ্রয় করে গঠিত হয়েছে? হি। অতএব এই হি হচ্ছে সাবজেক্ট। আর আমরা জানি সাধারণত সাবজেক্ট সেন্টেন্সের শুরুতেই বসে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যে থাকবে তাকেই কি বলা হয়? সাবজেক্ট। এটা ইন জেনারেল সেন্স, এক্সেপশনাল অন্য ব্যাপার। সাধারণ ব্যাপার হচ্ছে সেন্টেন্সের শুরুতে যে থাকবে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে ভার্বটা কাকে বলা হয়? অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করে তাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। অর্থাৎ ইংরেজিতে ভার্ব, বাংলায় বলা হয় ক্রিয়া। তো সাবজেক্ট যেটা করবে সেটাই হচ্ছে কি? ভার্ব। এখানে দেখুন ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে ইজ। আর অবজেক্ট কোনটা? তো সাবজেক্ট গেল, ভার্ব গেল, এরপরে যেটা আসে সেটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে তাকে কি বলা হয়? অবজেক্ট বলা হয়। অর্থাৎ ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। যেমন দেখুন হি ইজ এ বয়। আমরা যদি প্রশ্ন করি হি ইজ, সে হয়, সে কি হয়? উত্তর আসবে কি? সে বয়, অর্থাৎ সে হয় একটি বালক বা ছেলে। তাহলে আমরা সাবজেক্ট কিভাবে পেলাম? সেন্টেন্সের শুরুতে সাধারণত সেন্টেন্সের শুরুতে যে থাকে তাকে বলা হয় সাবজেক্ট, এবং সেই সাবজেক্ট যে কাজটা করে তাকে বলা হয় ভার্ব, এবং সেই ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় তাকে সাধারণত কি বলা হয়? অবজেক্ট বলা হয়। এখন দেখুন এখানে আরেকটি বিষয় খেয়াল করুন। একটি ইংরেজি সেন্টেন্সে সাবজেক্ট এর পরে যে অংশটুকু থাকে, সাবজেক্টের পরের যে অংশটুকু, অর্থাৎ ভার্ব এবং অবজেক্ট বা এক্সটেনশন, অবজেক্ট অথবা কি এক্সটেনশন যে থাকুক, এই এক্সটেনশন অর্থাৎ কি ভার্ব এবং অবজেক্ট অথবা এক্সটেনশনকে, এটাকে বলা হয় প্রেডিকেট। তাহলে
সাবজেক্ট এর পরে অর্থাৎ সাবজেক্টের ডান সাইডে বা ডান পাশে যা থাকবে সেটাকে সাধারণত কি বলা হয়? প্রেডিকেট। আবারও বলি, সাবজেক্টের পরে ভার্ব থেকে শুরু করে একদম ফুল স্টপ পর্যন্ত যা থাকবে সেটাকে কি বলা হয়? প্রেডিকেট। তাহলে আমরা কি শিখলাম? সাবজেক্ট শিখলাম, ভার্ব শিখলাম, প্রেডিকেট অবজেক্ট শিখলাম এবং প্রেডিকেট শিখলাম। আমরা আবার একটু বিষয়টা ঝালাই করে নিই। সাবজেক্ট, যিনি কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। ভার্ব, সাবজেক্ট যা করে সেটাই হচ্ছে ভার্ব। অবজেক্ট, ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়? অবজেক্ট। আর ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর যদি না পাওয়া যায়, সঠিকভাবে উত্তর যদি না পাওয়া যায়, তাহলে তাকে কি বলা হবে? এক্সটেনশন বলা হবে। আচ্ছা, আর সাবজেক্ট বাদে, সাবজেক্টের ডান পাশে থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত যে অংশটুকু থাকে সেটাকে কি বলা হয়? প্রেডিকেট। ওকে, অতএব আরেকটি সেন্টেন্স দেখুন। হি প্লেস ফুটবল। খেয়াল করুন, হি প্লেস ফুটবল। তাহলে এখানে সাবজেক্ট কে? আমরা এমনিতে জেনে নিলাম যে সাবজেক্টের সেন্টেন্সের শুরুতে যে থাকে সেটাই হচ্ছে সাবজেক্ট। তো আর যে কাজ করে তাকে বলা হয় কি? সাবজেক্ট বা কর্তা। মানে যে করে সে কর্তা, তাকেই বলা হয় সাবজেক্ট। তো হি হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট যা করবে সেটাকে কি বলা হয়? ভার্ব বলা হয়। তো সাবজেক্ট এখানে কি করছে? হি কি করছে? হি খেলছে। অর্থাৎ খেলা এটা একটা ভার্ব বা ক্রিয়া বা। তো এই প্লেস এটা কি? ভার্ব। এখন প্লে এর সাথে কেন এস আসলে সেটা পরের বিষয়, পরে এটা আমরা আলোচনা করব। এবং ফুটবল, এই ফুটবল এটা এখানকার এই সেন্টেন্সের এই এলিমেন্টসটার নামটা কি আসলে? এই এলিমেন্টসের নাম কি? খেয়াল করুন, আমরা যদি ভাবকে যদি প্রশ্ন করি সে কি খেলে? খেলে, সে খেলে, কিন্তু কি খেলে? এটা তারা প্রশ্ন করলে তখন উত্তর কি মেলে? সে উত্তর মেলে হচ্ছে যে সে ফুটবল খেলে। তাহলে এই ফুটবলটা কি? এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট। এখন এই হি বাদ দিলাম, হির পর হি থেকে শুরু করে এই ফুল স্টপ পর্যন্ত অর্থাৎ প্লেস এবং ফুটবল এই পর্যন্ত অংশটাকে কি বলা হয়? এইটুকুকে বলা হয় প্রেডিকেট। প্রেডিকেট। তাহলে হি সাবজেক্ট, প্লেস ভার্ব, ফুটবল এটা হলো অবজেক্ট। তাহলে এক্সটেনশন কিভাবে আসতে পারে? খেয়াল করুন, আরেকটা উদাহরণ দেখি। হি প্লেস ফুটবল ইন দা ফিল্ড। খেয়াল করুন, হি সাবজেক্ট, প্লেস ভার্ব, ফুটবল এটাকে বলা হয় অবজেক্ট। এটা কি? এখানকার ইন দা ফিল্ড এটা হচ্ছে এক্সটেনশন। যদিও এই সেন্টেন্সের গঠন অনুসারে এটাকে আপাতত এক্সটেনশন নামে জানি, এই এক্সটেনশন এটারও আরেকটা নাম আছে, অর্থাৎ সেন্টেন্সে এইটুকু কি হিসেবে কাজ করছে সেটা পরে জানবো, আপাতত নাম জেনে নিই। এইটুকু হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন আছে। তো আসুন আমরা সবাই এভাবে ইংরেজি গ্রামার বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা জেনে নেব কিভাবে একটি ইংরেজি সেন্টেন্স গঠন হয়, তার সেন্টেন্সগুলোর এলিমেন্টসগুলো কিভাবে ব্যবহৃত হয়, এই বিষয়ে আমরা ধাপে ধাপে জেনে নেব। তো বন্ধুরা, আপনারা আমার ইংলিশ গ্রামার A to Z সিরিয়াল নাম্বার 1 দেখলেন। পরবর্তী পর্বের জন্য আপনারা আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।